উপস্থিত দর্শক শ্রোতা, এই মুহূর্তে লাইভে যারা আমার সাথে যোগ দিয়েছেন এবং ভবিষ্যতেও এই ভিডিওটি দেখবেন এবং শেয়ার করবেন, তাদের সবার প্রতি রইল আমার সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং অন্য ধর্মাবলম্বী ভাই ও বোনেরা, আপনাদের প্রতিও রইল আমার দেশপ্রেমের শুভেচ্ছা, আন্তরিকতা ও ভালোবাসা। দর্শক শ্রোতা, হোপফুলি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং পরিবার নিয়ে সুখে শান্তিতে আছেন। বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি, রাজনৈতিক প্রেক্ষাপট, আইন শৃঙ্খলা পরিস্থিতি, বাজার পরিস্থিতি, অর্থনৈতিক পরিস্থিতি, সামাজিক পরিস্থিতি, যা কিছু চলছে, এর ভিতরে যদি আপনারা কেউ ভালো থাকেন, এটা আল্লাহর বিশেষ রহমত এবং আল্লাহর কাছে আমরা পানা চাই। আল্লাহর কাছে আমরা বলি যে আমার দেশের 17 কোটি মানুষ যেন ভালো থাকে। দর্শকবৃন্দ, আজকের যে বিষয়গুলো নিয়ে আমি একটু আলোচনা করতে চাচ্ছি, আপনাদের অপরিচিত বিষয় না, পরিচিত কয়েকটা বিষয় নিয়ে আমি কথা বলবো। বর্তমান সরকারের বৈধতা, বর্তমান সরকারের কার্যক্রম, বর্তমান সরকারের পরিকল্পনা, এটার বৈধতা এবং অবৈধতা নিয়ে যদি আমরা কথা বলতে চাই, বিভিন্ন দিক নিয়ে আমরা আলাপ আলোচনা করতে পারি। অনেক বিজ্ঞ লোকজনরাও এটার আলাপ আলোচনা করেন এবং পরামর্শ দেন। আইনজ্ঞরা পরামর্শ দেন, রাজনীতিবিদরা পরামর্শ দেন, সমাজ বিজ্ঞানীরা পরামর্শ দেন, এবং এছাড়া বাংলাদেশে যে লোফার শ্রেণী আছে, সোশ্যাল প্রস্টিটিউট আছে, তারাও তাদের ইন্টারপ্রিটেশন দেয়। এই সরকার লিগ্যাল, এই সরকার ইললিগ্যাল। এবং আরো একটা কথা তারা বলে, আমাদের সবার পিতৃতুল্য এবং গুরুজন ডক্টর মোহাম্মদ ইউনূসকে অপমান করার জন্য তারা এক পায়ে দাঁড়িয়ে থাকে এবং তারা বলে এই লোকটা সুদখোর এবং এই লোকটা ক্ষমতালোভী। এখন আমি এর প্রত্যেকটা বিষয়কে আজকের স্কোয়াশ করব, যে সরকারের বৈধতা, এই সরকারের সফলতা, এবং ডক্টর মোহাম্মদ ইউনূস যে উনি ক্ষমতালোভী না, উনি যে দেশটাকে এগিয়ে নিতে চাচ্ছেন, উনি যে দেশের আপামর জনসাধারণের দুঃখ কষ্টকে বুঝে দেশটাকে মেরামত করতে চাচ্ছেন, ওনার সততা, এগুলো নিয়ে আমরা কথা বলবো। আজকের দুইজন ইম্পর্টেন্ট মানুষ আমার সাথে যোগ দিয়েছেন। একজন ডক্টর মুজিবুর রহমান মজুমদার, অত্যন্ত জ্ঞানী মানুষ, শিক্ষিত এবং পেশাগতভাবে একজন চিকিৎসক। উনি আমেরিকায় বিভিন্ন হসপিটালে অ্যাফিলিয়েটেড এবং উনি মেডিকেল সায়েন্সের 5টা বিষয়ের উপরে উনি স্পেশালিস্ট। আজকের ওনাকে পেয়ে আমি অনেক গর্বিত এবং বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন জিয়াউর রহমানের আগের থেকে শুরু করে উনি ঢাকা মেডিকেল কলেজ সহ বিভিন্ন জায়গায় উনি আলাপ আলোচনা করেছেন, অংশগ্রহণ করেছেন, আন্দোলন করেছেন, মাইর খেয়েছেন, হাজত খেটেছেন, এমন অনেক কিছু ওনার জীবনে হয়েছে। তো উনি একজন সুযোগ্য মানুষ, উনি একজন যোগ্য মানুষ। তার সাথে আমি ইনভাইট করেছি আমার শ্রদ্ধেয় বড় ভাই শেখ জালালউদ্দিন আহমেদ। উনি বাংলাদেশ মিলিটারি একাডেমির ফার্স্ট ব্যাচ। উনিও বাংলাদেশের সরকার পরিচালনার সাথে জড়িত ছিলেন বিভিন্নভাবে, বিভিন্ন সময়। আজকের ওনার সাথে একটু আলোচনা করব আমি যে বিষয়টাকে আপনাদেরকে জানাতে চাই। দর্শকবৃন্দ, আসুন আমার গেস্টদের সাথে পরিচয় করি, আমরা আলোচনা শুরু করি। আমি প্রথমে স্বাগত জানাবো ডক্টর মুজিবুর রহমান মজুমদার। মুজিব ভাই, আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আপনাকে। আসসালামু আলাইকুম জাকুর সাহেব, থ্যাংক ইউ ফর ইনভাইটিং মি। আসসালামু আলাইকুম শেখ জালাল আহমেদ, আমার মনে হয় প্রথম আজকে এবারে প্রথম আপনাদের দেখা হলো। শুভেচ্ছা এন্ড আমার সালাম আপনার দর্শকবৃন্দ আজকে যারা দেখছে এবং এরপরে আমি মেজর জালাল আপনাকে স্বাগত জানাচ্ছি। ভাই আসসালামু আলাইকুম, আপনি অনেক কাইন্ড, আমাকে সময়টা দিয়েছেন, অনেক মেহেরবানি আপনার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমিও অত্যন্ত আনন্দিত যে অল্প কিছু সময় আপনার সাথে শেয়ার করতে পারবো বিভিন্ন মতামত দিয়ে, এবং যারা দেখছেন তাদের সবাইকে সালাম, যারা পরবর্তীতে দেখবেন তাদের সবার জন্য আমার শুভকামনা রইল। ওকে, আমার প্রথম প্রশ্নটা আমি ডক্টর মুজিব আপনার কাছে যাব। আমার তো মনে হয় এটা ভারতের কৌশল। ভারতের কৌশলটা ছিল হাসিনা পতনের পরে তাদের টার্গেট ছিল 3টা। তার ভিতরে টার্গেট ছিল ড্যামেজ কন্ট্রোলের মধ্যে তাদের 72-এর সংবিধানটাকে অক্ষত রাখতে হবে, শাহাবুদ্দিন চুপ্পুকে বঙ্গভবনে রাখতে হবে এবং সেনাপ্রধানকে অক্ষত রেখে সচিবালয় তাদের নিয়োজিত সকল সেক্রেটারি, এডিশনাল সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি, তাদেরকে ওখানে অক্ষত রাখতে হবে। এখন ভারত এই কৌশলে সোফার আমি মনে করি জিতেছে। আপনি আমার সাথে দ্বিমত পোষণ করেন কিনা, আর বিষয়টাকে আপনি কিভাবে ব্যাখ্যা করেন? আমি বিষয়টাকে কিভাবে ব্যাখ্যা করি, প্রথমত আমি এগ্রি করি আপনার সাথে
ওকে, দ্বিতীয়ত আমি বলি যে আসলে যে অভ্যুত্থানটা হয়েছে, অভ্যুত্থানতে যে কোনো একটা অভ্যুত্থান, যে কোনো একটা আন্দোলন বা যে কোনো একটা বিপ্লবে যারা এটা নেতৃত্ব দেয়, একজন বা একাধিক ব্যক্তি যারা মেইন কোর্স থাকে, তাদের একটা প্ল্যান থাকে, তারা জানে, তারা বুঝে যে তারা যখন নেতৃত্ব দিয়ে একটা সাকসেসফুল বিপ্লব সংগঠিত করবে, তারপর তারা এটা কিভাবে চালাবে তাদের উদ্দেশ্য হাসিল করার জন্য। আমার কাছে যেটা মনে হচ্ছে যে এই জায়গাটাতে ছাত্র জনতার যে বিপ্লবী ভূমিকা ছিল এবং যারা লিডারশিপ দিচ্ছিল, আইদার তারা পুরোপুরিভাবে প্রিপেয়ার ছিল না টু হ্যাভ দিস রেজাল্ট যেটা হচ্ছে, তারা হয়তো ভাবছিল যে এই ধরনের রেজাল্ট হবে না, অথবা তারা যাদেরকে বিশ্বাস করছিল যে তারা তাদের যে চেতনা, তাদের যে উদ্দেশ্য আর আদর্শ, সেটাকে এই যাদেরকে তারা ওখানে বসাবে তাদের নিজের জায়গায় না বসিয়ে, হ্যাঁ, তারা তাদের এই এই অভিপ্রায়টা, তাদের এই চেতনাকে বুকে ধারণ করে এটাকে সাকসেসফুল করার জন্য তারা ওইভাবে কাজ করবে। আপনি যদি দেখেন পৃথিবীর ইতিহাসে, একটা ক্যাপ্টেন, একটা আর্মির একটা ক্যাপ্টেন, জাল ভাই আছে এখানে, যখন সে একটা কু করে যখন সে নেয় ইয়েটা, তার একটা কোর থাকে এবং সে যে আশা উদ্দেশ্য নিয়ে করে সেটাকে সে সফল করার জন্য সর্বভাবে কাজ করে। এখানে হচ্ছে কি, এখানে যারা যারা ওই সময় বিপ্লবটাকে ওদের হাত থেকে ছিনিয়ে নিচ্ছে বাই ফোর্স অথবা চিট করে, যেমন ধরেন আসিফ নজরুল বলেন এবং এরা যারা ছিল, এবং তার সাথে যেসব রাজনৈতিক দলের নেতৃত্ববৃন্দ ছিল, তারা এমন একটা ইয়ে আপনার ইয়ে করছে, মানে তাদেরকে বুঝানো হয়েছে বা এমন একটা অ্যাটমসফিয়ার তৈরি করা হয়েছে, অ্যাটমসফিয়ার তৈরি করা হয়েছে যে অ্যাজ ইফ দিস ইজ দ্য বেস্ট অপশন উই হ্যাভ, এন্ড আমরা, তোমরা যা চাচ্ছ তা আমরা এদিকে দিয়ে সাকসেসফুলি করবো। অন দ্য আদার হ্যান্ড, আমার কাছে বিশ্বাস, আমি বিশ্বাস করি এবং আমি এটা আপনার প্রোগ্রামে অনেকবারই বলছি এই কথাটা, যে যারা ওই সময় নিছে, সরকারের দায়িত্ব নিচ্ছে প্রথম কয়েকদিনে, ইভেন ইউনিসেফ আসার আগে, তারা কিন্তু ইউনিসেফ বাদ দিয়ে বাকি সরকারের গঠনটা করে ফেলছে। এর মধ্যে ওয়াকার ইজ ইনভলভ, রাজনৈতিক দলের প্রধানরা ইনভলভ, আসিফ নজরুল প্লেড এ ভেরি ক্রুশিয়াল পার্ট। তারা করছে কি, যে তাদের যেই তারা যেখানে তাদের বিবেক, তাদের বিদ্যা বুদ্ধি এবং মস্তিষ্ক বিক্রি করে দিয়ে আসছে ভারতের কাছে, রয়ের কাছে, তারা তাদের ডাইরেকশনে যেইভাবে তারা বলছে সেইভাবে তারা জিনিসগুলো সেট আপ করছে। কেন ডক্টর মুজিব, আপনি বলতে চাচ্ছেন ডক্টর ইউনূস ৮ তারিখে যাওয়ার আগেই ৫ তারিখ থেকে ৮ তারিখে ৩ দিন অলরেডি উপদেষ্টা পরিষদ সরকার তারা গঠন করে ফেলছে, অলরেডি গঠন করে ফেলছে। এবং ওই যে আপনার ইয়াং জেনারেশন যারা আন্দোলনটা মেইনলি করছে, তারা এই যে আপনার এই যে যত উপদেষ্টা আছে, বেশিরভাগ উপদেষ্টা কিন্তু তার আগে সিলেক্ট হয়ে গেছে এবং উপদেষ্টাগুলো বিভিন্ন বিভিন্ন দল থেকে আসে। যেমন ধরেন বিএনপি কিছু উপদেষ্টা দিচ্ছে, এরা নানাভাবে উপদেষ্টাদের নাম আসছে এবং তাদের কিন্তু এটার মধ্যে খুব একটা কন্ট্রোল ছিল না। ইনফ্যাক্ট তারা ফাইট করতেছিল ইউনূস সাহেবকে নিয়ে, এবং সেটার ব্যাপারে আপনি জানেন যে ওয়াকার সাহেব কি বলছে, যাতে অনেক 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 বুকে অনেক কষ্ট নিয়ে এটা অ্যাকসেপ্ট করতে বাধ্য হয়েছে। তো ওইখানেও তারা চাচ্ছিল যে তাদের একটা লোক থাকুক। তো অলরেডি রয়ের বা ইন্ডিয়ার ব্যাকআপ প্ল্যান থাকে কতগুলো, তাই না? আপনি যখন তাদের মেইন ছিল হাসিনাকে রক্ষা করা, যখন তারা হাসিনাকে রক্ষা করতে পারলো না, তাদের নেক্সট প্ল্যান হলো ওয়াকারকে রক্ষা করা। যখন দেখলো তারা ওয়াকারকে রক্ষা করতে পারলো না, তাদের মাল্টিপল সেট আপ থাকে, লেয়ার আছে, লেয়ার যাবে। তো ওরা চেষ্টা করছে ওদের যেই ব্রুটারি সেট আপ এত বছর 15 বছর তৈরি করছে, রয়ের এজেন্ট, তারপরে সব জায়গায় যে সেট আপ গুলো তৈরি করছে, আর্মিতে যে সেট আপ গুলো তৈরি করছে, ওরা চাইছে যে এই সেট আপটা যদি বেশি নাড়াচাড়া না হয়, যাতে করে এই আন্দোলন যখন স্মিত হয়ে আসবে, তারা যদি তাদের যেই যে স্বার্থ, তারা কিছুটা হলেও যাতে তারা কন্টিনিউ করতে পারে। এবং আমার কাছে এখন মনে হয় যে ইউনূস সাহেব মনে হয় ওই জায়গাটা ফেল করছেন টু আন্ডারস্ট্যান্ড দ্যাট, অথবা ওই জায়গাটাকে একটা বিপ্লবী চেতনায় যে জিনিসটা উনি করতে পারতেন, পুরো জিনিসটাকে ডিসমেন্টেল করে তার নিজস্ব লোক বা এই চেতনা যারা এই আন্দোলনের চেতনায় বিশ্বাসী, এই লোকগুলোকে স্থাপন করে দিয়ে আপনার দেশটাকে একটা জায়গায় নিতে পারতেন, সেই জায়গায় উনি ফেল করছেন। ডক্টর মুজিব, আপনি কি মনে করেন
ডক্টর মুজিব, আপনি কি মনে করেন উনি যখন 8 তারিখে গেছে, অলরেডি তত্ত্বাবধায়ক সরকারি কে কে থাকবে সব সিলেক্ট হয়ে গেছে, সব জায়গায় তারা লোক বসিয়ে দিয়েছে, ঠিক ওই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূসের ওখানে দায়িত্ব না নিয়ে অন্য কিছু করার মতো অপশন কি ছিল ওনার হাতে? উনি উনি মনে এমন একটা জায়গায় পড়ে গেছিলেন যে দেশের এই একটা সংকট মুহূর্তে এই জেনজি, উনি কিন্তু বারবার একটাই কথা বলছেন, উনি কিন্তু একবারও বলে নাই যে আমাদের দেশের রাজনৈতিকবিদরা বা সিনিয়র বা যারা মানে যারা নিজেকে ক্লেম করে বুদ্ধিজীবী হোয়াট এভার ইট ইজ, বা আর্মি তাকে রিকোয়েস্ট করছে টু বিকাম এ চিফ। উনি কিন্তু বারবার বলছেন, প্রথমে এখন বলেন না অতটা, যে আমাকে স্টুডেন্টরাই আমাকে রিকোয়েস্ট করছে এবং আমি তাদের কথায় আমি দায়িত্বটা নিচ্ছি দেশের সংকটময় মুহূর্তে। এটা পরিষ্কার বোঝা যায় যে উনি ওই সময় যখন ডিসিশন নিচ্ছেন, উনি হয়তো ভাবছেন যে যেভাবে স্টুডেন্ট তাকে বলতে যে স্যার আপনি ছাড়া আমাদের দেশ রক্ষা হবে না। তো উনি ওই আশা নিয়ে আসছেন যে উনি এসে দেশকে রক্ষা করবেন, স্টেবিলিটি আনবেন এবং এই জেনজিরা থাকবেন ওনার সাথে। উনি হয়তো আলটিমেটলি যেই সেট আপের মধ্যে উনি পা দিচ্ছেন বা ঢুকছেন, উনি হয়তো ওই সময় ভাবছিলেন যে তারা তাকে কোঅপারেট করবে দেশপ্রেমিক হিসাবে। কিন্তু দুঃখজনক হলো, আমি যেটা সবসময় বলি যে বেশিরভাগ এরা আসলে দেশপ্রেমিক না, তারা একটা দেশপ্রেমিকের খোলস পরে থাকে। এবং আমি কোশ্চেন করছি আপনার প্রোগ্রামে বারবার যে ইভেন ওয়াকারকে আমি মনে করি না দেশপ্রেমিক, কিছু মনে করেন না জালাল সাহেব আপনার আর্মির লোক, বাট ওনার অ্যাক্টিভিটিস আমি কখনোই ভাবি নাই যে উনি সত্যিকারের দেশপ্রেমিক। ওকে, আমার কোশ্চেন ছিল, এবং শুধু যদি একজন সামরিক বাহিনীর লোক যদি দেশপ্রেমিক না হয়, যে শপথ নিচ্ছে, আপনি চিন্তা করে দেখেন, how can I expect the bureaucrats and those politicians to be দেশপ্রেমিক যারা তাদের শপথও নিতে হয় না। এই জন্য আমার বিশ্বাস যে তারা আসলে দেশপ্রেমিক না, তারা তাদের স্বার্থ ছাড়া কিছু বুঝেন না। আর এটা বাংলাদেশের জন্য হিস্টোরিক্যালি খুবই দুঃখজনক যে জনগণ বারবার একটা সুন্দর কিছু করতে চায়, আর এটাকে একটা স্বার্থনিষ্ঠী মহল বারবার ছিনিয়ে নিয়ে নেয়। ডক্টর মুজিব, আমি আপনার কাছে আবার ব্যাক করছি। মেজর জালাল, ডক্টর মুজিবের প্রত্যেকটা কথা আপনি শুনেছেন। আমি চাচ্ছি আমি সেম প্রশ্নটাই যদি আপনাকে করি, যে ভারতের কৌশল এইটাই ছিল হাসিনার পতনের পরে। এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের অবস্থানটাও ডক্টর মুজিব ব্যাখ্যা করেছেন। সার্বিক অবস্থাটা আপনার কাছে এখন কি মনে হয়? ধন্যবাদ। আমি মনে করি যে এই ডিসকাশনটা করতে হলে আমাদের একটু পেছনে যেতে হয়, ঐতিহাসিক পটভূমি শর্ট করে আনতে হয়। সেটা হচ্ছে যে দেখুন, ভারতের একটা চাণক্য নীতি আছে এবং নেহেরু ডক্ট্রিন আছে। কম বেশি আমরা যারা একটু লেখাপড়া করি তারা মোটামুটি জানি এগুলো দিয়ে তারা কি করতে চায়। এবং ভারতের মূল উদ্দেশ্য হচ্ছে তার আশেপাশে ছোট দেশ যাতে ভারতের চাইতে ভালো না থাকে, আর্থিকভাবে, সামাজিকভাবে এবং জাতীয় চেতনাবোধ ইত্যাদির ব্যাপারে যাতে তারা দুর্বল থাকে এবং ভারতের উপর নির্ভর হয়। কারণ ভারতের মূল প্রবলেম হচ্ছে ডিসইন্টিগ্রেশন, ওরা ফেস করে, মানে বিচ্ছিন্নতাবাদী, এটাই হলো ভারতের মূল সমস্যা। তো সেই জন্য ওরা শপথনামার মধ্যে সবসময় এটা উল্লেখ করে যে আমি ভারতবর্ষের অখণ্ডতা রক্ষা করব। তো এটা আপনি খেয়াল করে দেখবেন, এই উদ্দেশ্যটা থাকা। তো অতএব ওদের মূল লক্ষ্য হচ্ছে ছোট আশেপাশের দেশগুলোকে ভারতের চাইতে নিম্নভাবে রাখা, যাতে অন্যরা বিচ্ছিন্নতাকামীরা কম্পেয়ার করতে পারে, তুলনা করে দেখতে পারে যে আমরা ভারতের সাথে একত্রিত থাকলেই আমরা বেটার থাকি, ছোট রাষ্ট্র হলে দেখো ওদের মতো হয়ে যাব। এইটা হলো ওদের মূল থিম। যদি ওইটা বিশ্লেষণ করি তাহলে আমাদের উপরে কিভাবে আসে, আমি ধন্যবাদ জানাই আমাদের অনেক আগে পূর্বপুরুষগণ। তারা এটা বুঝতে পেরেছেন যে ভারতের সাথে থাকলে আমাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। যেমনটা সংগ্রাম চলছে আপনি বিভিন্ন স্টেটে ইন্ডিয়ার আপনি দেখতে পাবেন। তা আমরাও একটা বিলীন প্রাপ্ত একটা নৃগোষ্ঠীর মধ্যে পরিণত হতাম। তারা তখন ভারতের এই আধিপত্যের হাত থেকে মুক্ত হওয়ার জন্য সুদূর পাঠানদের সাথে হাত মিলিয়েছে এবং পাকিস্তান নামে একটা দেশের সাথে আমাদেরকে সম্পৃক্ত করেছে। যদি আমরা 1947 সালে
ভারতের থেকে আলাদা হয়ে যেতে না পারতাম, পাকিস্তানে না, তাহলে আজ এই স্বাধীনতা, এই বাংলাদেশ হওয়ার কোনো যুক্তি ছিল। অতএব তারা আমাদের উপরে, এই ছোট ছোট দেশগুলোর উপরে ইন্ডিয়ানরা যে আধিপত্য বিস্তার করবে, তার মূল হাতিয়ার হচ্ছে র। নামটা সুন্দর, এই র মানে সেই কাঁচা জিনিস তা নয়। এই র হচ্ছে রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং। তাদের কাজ গবেষণা করা এবং অ্যানালাইসিস করা, এটা একটা উইং। কিন্তু এই নামে তারা কি করে? অন্যান্য দেশগুলোর রূপে এমন এমন গোয়েন্দা তৎপরতা করে যে সরকারগুলো যাতে তাদের আনুগত্য থাকে। আপনাকে আমি একটু যদি থামাই, মেজর জালাল, আমাকে যদি একটু বলতে দেন। হিন্দু ডক্ট্রিন যেটা আপনি ব্যাখ্যা করেছেন, এটা হিন্দু ডক্ট্রিন আসলে আসছে ব্রাহ্মণবাদ, যেটা চাণক্য নীতি, পরবর্তী সময় নেহেরু ডক্ট্রিন। ব্রাহ্মণরা বলতো, হিন্দু ধর্মের ব্রাহ্মণরা বলতো তার প্রতিবেশীরা কেউ যেন ভালো না থাকে। ব্রাহ্মণরা বলতো, ব্রাহ্মণরা বলতো যে পাশে ক্ষত্রিয়, নম, শূদ্র যারা আছে এরা যেন ভালো না থাকে। আমি ব্যক্তি পর্যায়ে বলছি। তারা ব্রাহ্মণরা চাইতো না যে অন্য কাস্টের লোকজনরা তাদের আশেপাশের জন্য 3 বেলা খেতে পায়, তারা যেন ইটের ঘর, বিল্ডিং তৈরি করতে না পারে, তারা যেন খড়ের ঘরে থাকে। ওই খড়ের ঘর থেকে তারা এসে ওই ব্রাহ্মণদের কাছে হাত কাঁপবে। তো আপনি বলছেন যে এই ভারত ওই হিন্দু নীতি, যেটা চাণক্য নীতি, অর্থাৎ ওনারা ব্রাহ্মণ আর আশেপাশে যারা আছে আমরা হচ্ছে নম, শূদ্র, ক্ষত্রিয়, ওইগুলো। আপনি ঠিক এই 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 ব্যাখ্যাটার কথাই আমাদেরকে বুঝাচ্ছেন? জি, এক্স্যাক্টলি। আমি বলেছি আমাদের পরে ডাইরেক্ট যে ইম্প্যাক্টটা আছে সেটার উপরে বলেছি। আপনি এটা একেবারে গুরুতত্ত্বটা ব্যাখ্যা করলেন, যেটা যেভাবে এটা উৎপত্তি হয়েছে। আসলে এটা ওইভাবে উৎপত্তি হয়ে এখন রাষ্ট্রীয় পর্যায়ে চলে গেছে। এখন এই র বাংলাদেশের উপরে যতখানি আধিপত্য বিস্তার লাভ করতে পেরেছে, এমনটা আশেপাশে কোনো দেশে এতটা পারেনি। আশেপাশে না, মেজর জালাল, আপনাকে একটু মনে করাইয়া দেই, পৃথিবীর কোন দেশে আদার দেন বাংলাদেশ তারা এটা করতে পারে না। রাইট, এক্স্যাক্টলি, সেটাই আমি বলছিলাম। অন্যান্য ক্ষেত্রে লিমিটেড সাকসেস তারা করেছে, যেমন কানাডাতে যে একজন কানাডিয়ান নাগরিককে হত্যা করে ফেলেছে, তার মাসুলও দিচ্ছে ওরা, বাট র কিন্তু এত দূর চলে গেছে। and they also tried to kill one of the Americans in American soil, but that hasn't foiled. তো আমি বলছি ওদের দুঃসাহস তো অনেক দূর পৌঁছে গেছে। However, আমরা ডাইরেক্টলি ইনভলভ যেটার মধ্যে, ডাইরেক্টলি ইম্প্যাক্টেড যেটার মধ্যে, সেটা হচ্ছে যে ওদের, আপনি যথার্থ বলেছেন, ওদের ডিফারেন্ট লেয়ার আছে, অর্থাৎ প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি, হোয়াট এভার, এটা যে কোনো ইসেরই থাকে প্ল্যানিং এর। তো তারা প্ল্যান এতে যেমন বলেছে, হাসিনা সরকার, আওয়ামী সরকার, যাদেরকে অনেক আগে থেকে নার্চার অ্যান্ড নারিশ তারা করেছে এবং সেটার রেজাল্ট তারা পাচ্ছিল। যদি এটা ফেল হয় তাহলে ডক্টর মুজিব যথার্থই বলেছেন যে প্ল্যান বিতে কাকে রক্ষা করা যায়। এবং সেই পর্যায়ে এখন যখন আমরা এখানে এসে দেখছি যে বিপ্লবের পরেও, রক্তাক্ত বিপ্লবের পরেও সেই অবকাঠামো, প্রশাসনিক অবকাঠামো বাংলাদেশে রয়ে গেছে, যেটা ফ্যাসিস্ট সরকারের গঠিত। অ্যান্ড ফ্যাসিস্ট সরকারের গঠিত মানে র দ্বারা প্রেসক্রাইব করা। অতএব এই কাঠামোর মধ্যে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রায় পৌঁছানো যাবে এটা প্রায় অসম্ভব। বাট আমরা যেটা করছি সেটা হচ্ছে, এটা বলে না যে কোনো মতে চালিয়ে যাওয়া হচ্ছে। যেমন কিছু কিছু সমস্যাও আছে, যেমন ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একজন উনি এলেন এমন একটা ফিল্ডে যেখানে ওনার এই প্রশাসন চালানোর কোনো অভিজ্ঞতা নাই। উনি সারা বিশ্বে বিভিন্নভাবে সম্মানিত, সেটা ভিন্ন কথা, আর রাষ্ট্রীয় প্রশাসন চালানো তো একটু আলাদা জিনিস। এখন উনি এখানে এসে দেখলেন সমগ্র রয়ের এজেন্টরা তার বড় বড় পদে বসে আছেন। উনি জেনে হোক না জেনে হোক, ওনাকে হজম করা ছাড়া কিছু ছিল না। মেজর জালাল, আপনাকে আমি যদি একটা প্রশ্ন করি, ফর এক্সাম্পল, উনি ওখানে 8 তারিখে শপথ নেওয়ার পরে আমি জানি উনি উপদেষ্টা কাউকে সরাইতে পারেন নাই, সেক্রেটারি কাউকে সরাইতে পারেন নাই, সচিব কাউকে সরাইতে পারেন না। আই আন্ডারস্টুড যে তারা অলরেডি এটা সেট আপ করে দিচ্ছে, কিন্তু উনি কি এটা পারতেন
যে ওনার চারপাশে, ওনার দরজায় যে থাকবে, ওনার প্রতিরক্ষা সচিব যে থাকবে, ওনার পার্সোনাল স্টাফ গুলো উনি ডিমান্ড করতে পারতেন কিনা যে আমার চারপাশে একমাত্র আমি যাদেরকে নিয়োগ দেবো তার বাইরে কেউ থাকতে পারবে না? উনি এটা ডিমান্ড করার সুযোগ ছিল কিনা? অবশ্যই ছিল আমি বলবো, কিন্তু তার কাছে সাফিসিয়েন্ট নলেজ ছিল না যে যারা এখানে আছে এরা কারা, এদের চরিত্র কি। এবং আরেকটা কথা, উনি ছিলেন এক রকমের ফ্রান্স থেকে উনি এসেই তো আসামি হিসাবে কাঠগড়ায় দাঁড়ানোর কথা, উনি সেই আতঙ্কে ছিলেন। হঠাৎ করে এত বেশি পরিবর্তিত হয়ে গেছে প্রেক্ষাপট যে খেই হারিয়ে ফেলেছেন, যেটা বল। ওকে ওকে, মানে এখন আমরা সুস্থ মস্তিষ্কে যা যা চিন্তা করতে পারছি, আপনি কি চিন্তা করে দেখবেন যখন এরকম গুলি করছিল আমাদের জনগণের উপরে, হ্যাঁ, মিলিটারি অস্ত্র দিয়ে পুলিশ যখন গুলি করে মারছিল, তখন কি আমাদের মাথায় এত বুদ্ধি আসছে? কারো মাথায় আসে না। ওটা হলো ক্রাইসিস মুভমেন্ট। ক্রাইসিস মুভমেন্টে ডক্টর সাহেব ভালো বুঝবেন, ক্রাইসিস মুভমেন্টে কিন্তু ব্রেন অত কাজ করে না যেটা পিস টাইমে করে। এখন করছে আমাদের অনেক কিছু, ওই সময়তে কিন্তু এত বুদ্ধি আসে নাই। হাওয়েভার, তবে সবচেয়ে ভালো হতো যদি ডক্টর ইউনূস তখন একটু চুজি হতেন তার পার্সোনাল স্টাফ গুলোতে, এবং উনি এই প্রশাসনে উনি যদি নাও এসে থাকেন, একজন সাধারণ বাঙালি হিসাবে উনি জানতেন যে আমাদেরকে ঘিরে ফেলেছে, আমাদের এই প্রশাসন এই সৃষ্টি করেছে শেখ হাসিনার মতো দানব। তো এইটা তো উনি বেসিক জানতেন। ওকে, মেজর জালাল, আপনাকে মেজর জালাল এবং ডক্টর মুজিব, আপনাদের দুইজনের দৃষ্টি আকর্ষণ করে আমি কথাটা বলি। 16 বছর 17 বছর ভারতের গুন্ডরা বাংলাদেশ চালিয়েছে, রাষ্ট্রের ফাউন্ডেশনকে তারা এফেক্ট করে ফেলেছে, অর্থাৎ ক্যান্সার শরীরের সর্বত্র ছড়াইছে। হঠাৎ কইরা ডক্টর মোহাম্মদ ইউনূস দেশে গেলেন এবং দেশে গিয়ে দেখলেন ক্যান্সারের মেইন জীবাণু ওয়াকারুজ্জামান সেনাপ্রধানের চেয়ারে, ক্যান্সারের মেইন জীবাণু বঙ্গভবনে বসা, ক্যান্সারের মেইন জীবাণু সচিবালয়ের সব জায়গায় বসা। ওনার কি এটা চিন্তা করা, মাথা ঠিক রাখা এবং না রাখা, ডাজ ইট রিয়েলি ম্যাটার? যে এটা বোঝা যে আই এম ইন এ লায়ন্স ডেন, all of the lions belongs to India, none of the lions are then going to favor me to run a successful government. এইভাবে চিন্তা না করার কোনো লজিক ছিল কিনা, আমি ডক্টর মুজিব আপনাকে জিজ্ঞাসা করব। হ্যাঁ, দুইটা লজিক আমি বলবো। এক হলো হিস্টোরিক্যালি যদি আমি বলি, হিস্ট্রি পারপাস এতে, যেটা আমি একটু আগে বলছি, যে আপনাদের একটা বিপ্লবের যে লিডার, যে বিপ্লবটি উদ্বুদ্ধ করে, সে যখন এটাকে সাকসেসফুলি একটা জায়গায় নিয়ে যেতে চায়, এটা করতে গেলে আপনি যে সমস্ত পৃথিবীর ইতিহাস পড়েন, যেসব বিপ্লব ইতিহাস পড়েন, দেখবেন যে at the end of the বিপ্লব এবং পোস্ট বিপ্লব লট অফ ম্যাসাকার হ্যাপেন্স। কেন? কারণ তারা জানে তাদের শ্রেণী শত্রু কারা, এবং তারা জানে যে তাদেরকে যদি তাদের আইডিওলজিকে আগাতে হয়, ওই শ্রেণী শত্রুকে খতম করতে হবে, একটা মাস কিলিং হয়। তার ফলে হয়, তারপরে কিন্তু তারা এবল টু পারফর্ম বেটার। তখন তাদের ওই আইডিওলজি, যেটি আপনি এগ্রি করেন আর না করেন, তাদের আইডিওলজি তখন তাদেরকে এস্টাবলিশ করতে পারে এবং একটা জায়গায় তারা নিয়ে যেতে পারে। সেটা আমাদের এখানে হয় না। 2 নম্বর হলো যে ইউনূস সাহেব, প্রথম কথা যে ইউনূস সাহেব বিপ্লবের লিড দেন নাই, হি ইজ নট দ্য লিডার। ওনার কথায় কিন্তু বিপ্লব হয় নাই, ওনার চেতনে বিপ্লব হয় নাই। এবং আমার বিশ্বাস, ওনাকে যখন দায়িত্ব দেওয়া হচ্ছে, ওনাকে কানের চারিদিকে শুধু একই কথা বারবার বলছে, যেসব আপনার তার সাথে যে অ্যাডমিনিস্ট্রেশনের লোক ছিল এবং যেসব রাজনৈতিক দলের সাথে উনি বসতেছেন, বারবার কথা বলতেছেন, প্রত্যেকে এসে ওনাকে একটি বলছে, স্যার আপনার মতো লোক হয় না, আপনার একটাই দায়িত্ব, তাদের একটা নির্বাচন দিবেন এবং নির্বাচন দিবেন। তো ওনা কিভাবে কনভিন্স করে ফেলছে লোক, এবং যে ওনার একটাই দায়িত্ব, একটা সুষ্ঠু নির্বাচন দেওয়া, তারপরে গুড বাই। তো তার ফলে হচ্ছে কি, যে আমার কাছে মনে হয় যে উনি মনে করছেন যে এইটাই ওনার প্রাইমারি দায়িত্ব। আমি বারবার আপনার এখানে বলছি যে উনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, ওনার এটা কিন্তু তত্ত্বাবধায়ক সরকার না, এটা কিন্তু কনস্টিটিউশনালি ওনাকে 3 মাসের সময় দেওয়া হয় নাই যে ওনাকে নির্বাচন দিয়ে সরে যাবে। আমার একটা জায়গায় আপনার মনে আছে 5 তারিখ 6-7 তারিখে মোস্ট লাইকলি, অথবা 8 তারিখ 7 তারিখ মনে হয়, বিএনপি একটা মিটিং করছিল পল্টনে,
এবং সেই মিটিং এর মধ্যে মেইন এজেন্ডা ছিল যে তারা ইলেকশন চায় তাড়াতাড়ি, উইচ ইজ ভেরি আনফর্চুনেট। একটা একটা ওই সময় ওই জিনিসটা আনা, তার মানে তারা ইনিশিয়াল আসার আগেই বাংলাদেশের সবচেয়ে বৃহৎ দল, যেটা নেতৃত্ব না দিলেও এই আন্দোলনের একটা তাদের একটা রোল ছিল, তাদের ওয়ার্কাররা, তাদের কর্মীরা জীবন দিচ্ছে, তাদের মেসেজটা ছিল তার কাছে, উনি বাংলাদেশে ল্যান্ড করার আগেই, যে হে ইউনুস তুমি আসতেছো, মেক শিওর 3 মাসের মধ্যে ইলেকশন দিবা। তো আমার কাছে মনে হয় যে হি টুক দ্যাট পারপাস মোর সিরিয়াসলি দেন হিজ মেইন রেসপন্সিবিলিটি, যেটা আমি বারবারই বলি আপনাকে, যে ওনার হেড অফ দ্য গভর্নমেন্টের প্রধান দায়িত্ব হলো রাষ্ট্রীয় নিরাপত্তা ব্যবস্থা করা। নাম্বার ওয়ান, নির্বাচনকে আমি ধুয়ে খাবো যদি আমার নিরাপত্তা না থাকে, যদি আমার দেশের সার্বভৌমতা না থাকে, যদি আমার জনগণের নিরাপত্তা না থাকে, আমি নির্বাচন দিয়ে করবোটাই। কিন্তু ওনাকে ওই জায়গাটায় নিয়ে গেছে যে আপনার একমাত্র দায়িত্ব হলো একটা সুষ্ঠু নির্বাচন দেওয়া, আর তার মধ্যে আপনি ইকোনমিক্স আপনি যা করতে পারেন করেন। হ্যাঁ, ওই করতে যে উনি আশিকরে ডাকছেন যে এসে পর আমাকে হেল্প করো। হ্যাঁ, উনি যেই কয়টা লোক উনি নিজে ডেকে আনছেন তারা কিন্তু দে পারফর্ম ভেরি ওয়েল, কিন্তু ওনার সাথে ওনাকে যাদেরকে দিয়ে দেওয়া হয়েছে, যাকে দিয়ে দেওয়া হয়েছে তারা, আপনিও জানেন, বারবার আপনিও বলছেন এই কথা, যে তারা কিছুই না, তারা রয়্যাল এজেন্ট, এবং তারা দে আর সার্ভিং এ গোষ্ঠী, এটা রয়্যাল এজেন্ট হোক অথবা বাংলাদেশে একটা স্বার্থন্বেষী মহলের ইয়ে হোক, অথবা আপনার একটা রাজনৈতিক যে আমাদের যে সেট আপ আছে, যারা এই রাজনীতিকে এই দুর্বৃত্তবিহীন মানে চাঁদাবাজি রাজনীতি, যে আমাদের যে কালচার তৈরি হয়েছে বাংলাদেশে, এটাকে টিকিয়ে রাখার যে রাজনীতি, তাদেরকে যারা রিপ্রেজেন্ট করে বা তাদেরকে যারা তাদের যারা কাজ করে তাদের সাথে, তারাই কিন্তু তার সাথে চারিদিকে বসেছে, যার কারণে কোন ইফেক্টিভ কিছু হইতেছে না। গিভেন এক্সাম্পল, সিম্পল এক্সাম্পল, আমি একটা জায়গায় ইয়ে দেখতেছিলাম আজকে, যে কোশ্চেন হলো যে আর্মি সারা দেশে আছে এবং আর্মি যেখানে দেখতেছে মানুষ গণন করতেছে, মানে পাছার পিঠে পাছার চাপড়া লাল করে দিচ্ছে, কিন্তু আর্মি কেন একবারও একটা চাঁদাবাজকে ধরলো না? তার মানে আর্মি ইজ নট সিনসিয়ার, তাদের একটা এজেন্ডা আছে এখানে, তারা আসল জায়গা না ধরে তারা ধরতেছে কারা কোন পলিটিক্যাল লোক কি করছে, তাদের ব্যাটে লম্বা করে দিচ্ছে। তো এখানে অনেকগুলো স্বার্থ জড়িত হয়ে গেছে, এবং নান অফ দেম আর হেল্পিং ইউনুস, এবং নান অফ দেম আর হেল্পিং দ্য কান্ট্রি। ওকে, ডক্টর মুজিব, আমি আপনাকে আপনার কাছে ব্যাক করছি। মেজর জালাল, একটা কথা ডক্টর মুজিব বলছে, আর্মিকে মেজিস্ট্রেসি পাওয়ারটা দেওয়ার পিছনে দুইটা কারণ ছিল। এনা পুলিশ ফোর্স ছিল না, এবং পুলিশ ফোর্স যারা ছিল তারা এতটাই করাপ্ট ছিল, তারা এতটাই ভারতপন্থী ছিল, তারা এতটাই মুজিবপন্থী ছিল যে তারা হাসিনার পালিয়ে যাওয়াটাকে তারা মেনে নিতে পারে না। তারা তখনও ধরে নিয়েছে হাসিনা ক্ষমতায় আছে, অথবা হাসিনা কালকে বা পরশু টুক করে বাংলাদেশে ঢুকে পড়বে। এখন জেনারেল ওয়াকার ভারতের পরামর্শে প্রথম একটা চাল দিল, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির মুখে সে 1 লক্ষ পুলিশ হায়ার করতে পারত আর্জেন্টলি। 1 লক্ষ পুলিশকে 6 মাসের ট্রেনিং এ, 3 মাসের ট্রেনিং এ তাদেরকে রাস্তায় নামাই দেওয়া যেত। সেটা করে নাই। সে কি করছে? ডক্টর মোহাম্মদ ইউনূসকে আসিফ নজরুলের মাধ্যমে বুঝাইছে যে মিলিটারিকে যদি ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়, একমাত্র মিলিটারি আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করতে পারবে। এখন মেজর জালাল, একটা কথা, আপনি এর আগে নুরুদ্দিনের আমলে, এরশাদ সাহেবের শাসন আমলে নুরুদ্দিন আর্মি ডিপ্লয় করতে রিফিউজ করছে, কিন্তু সেটা করছে শেষ দিকে ডিপ্লয় করতে রিফিউজ করছে। বাট এট দ্য বিগিনিং উনি কিন্তু ডিপ্লয় করছে, আর্মি ডিপ্লয় করছে। কিন্তু নুরুদ্দিন কি বলছিল যে উইদাউট ম্যাজিস্ট্রেসি পাওয়ার আই এম নট গোইং টু ডিপ্লয় আর্মি? এটা করে নাই। এই প্রথম বাংলাদেশ আর্মি প্রথম একটা লেজিটিমেট গভর্নমেন্টকে বলছে, অন্তর্বর্তীকালীন সরকারকে বলছে, give us magistracy power, then we are gonna go to the field. এটা কি জেনারেল ওয়াকার এবং আর্মির অধ্যক্ষ না? এবং ডক্টর মোহাম্মদ ইউনূস কেন জেনারেল ওয়াকারের হাতে সিভিল অ্যাডমিনিস্ট্রেশনকে এই ম্যাজিস্ট্রেসি পাওয়ারের নামে তুলে দিলেন? এবং তুলে দেওয়ার পরে এখন জেনারেল ওয়াকার সিদ্ধান্ত নেয়
রুই কাতলা ধরবে না, গোরখদক আব্বাসে ধরবে না, বসুন্ধরা শাহ আলমকে ধরবে না। ধরবে কাদের জানেন? রিক্সাওয়ালা, ট্যাক্সিওয়ালা, চতুর্থ পঞ্চম লেভেলের সমর্থক। এই বিষয়টাকে আপনার কি মনে হয় আমি যেভাবে ব্যাখ্যা করলাম, আমার যদি ত্রুটি থাকে প্লিজ আমাকে একটু কারেক্ট করেন। আপনার যদি এর পাশাপাশি কোনো সম্পূরক মতামত থাকে প্লিজ মেজর জালাল। জি, এখন যেটা প্রশ্ন হচ্ছে যে সামরিক বাহিনীর অফিসারদেরকে যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে সেইটা নিয়ে আপনি যথার্থই বলেছেন। আপনার কথার মধ্যে আমি একটু একটু জায়গায় আমার একটু দ্বিমত আছে। সেটা হলো যে সেনাবাহিনী প্রধান কোনো মতেই ওই দায়িত্বপ্রাপ্ত নয় যে পুলিশকে রিক্রুট করবে বা পুলিশকে নিয়োগ দান করবে। নিয়োগ দানটা মূলত হেড অফ দ্য গভর্নমেন্টের নির্দেশে হোম মিনিস্ট্রি করবে। ওখানে আর্মির কিন্তু হাত নাই। মেজর জালাল, আমি আপনার এই কথার সাথে 100% একমত, সঠিক বলেছেন। কিন্তু who has appointed General Jahangir? Who was controlling Ministry of Home Affairs? General Walker. আপনি কি জানেন, একটা কষ্টের কথা বলি, যেদিন হাসিনা পালালেন আমি ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ এম্বাসিতে গেলাম। আপনি কি জানেন ইমরান বাংলাদেশের রাষ্ট্রদূত আমার সামনে বসা। আমি বলছি হু ইজ রানিং দ্য শো? ইমরান কি বলছে জানেন? আই এম টেকিং অর্ডার ফ্রম জেনারেল ওয়াকার। ইমরানের কথা আমি আপনাকে সরাসরি আমি বললাম। আমার পাশে নীলা ছিল, আমার বোন, আমার পাশে সরাবত হোসেন বাবু নামে এক ভদ্রলোক ছিল, আমার পাশে আরো 2 জন লোক ছিল। হি ইজ টেকিং অর্ডার ফ্রম হু? জেনারেল ওয়াকার। এখন আপনি যদি বলেন যে স্টেট এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুলিশ হায়ার করে, আমি একমত। কিন্তু ওই স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং সবকিছু নিয়ন্ত্রণ করে ওয়াকার। দে আর টেকিং অর্ডার ফ্রম জেনারেল ওয়াকার। তো তাইলে সাবজেক্টটা কোথায় গিয়ে ঠেকলো? আমি যেটা বললাম ওখানে গিয়েই ঠেকলো। প্লিজ গো অন। রাইট। আমি তো শুধু নিয়মের কথাটা বললাম, আর আপনি যেটা উদাহরণ দিলেন এটা একটা প্র্যাকটিক্যাল জিনিস, যেটা ওই নিয়ম থেকে একটু ডেভিয়েশন। এন্ড আনফরচুনেটলি আপনার পাশে আমি ছিলাম না ওয়াশিংটন ডিসিতে, তাহলে আমি এই কথাটা বলে দিতাম এখন। আমি ওই দিন ছিলাম না। হ্যাঁ, বেশিরভাগ সময় আপনার হাতে আমি বিভিন্ন জায়গায় থাকি। এখন কথা হচ্ছে কি, অত্যন্ত ভালো কাজ হতো যদি ওই সময়তে যুবকদের মধ্য থেকে তারুণ্য এবং দেশপ্রেমিক যোগ্য ব্যক্তিদেরকে যদি নিয়োগ দেওয়া যেত পুলিশে, তাহলে 2-3টা ভালো কাজ হতো। একটা কাজ হতো, গোপালগঞ্জের যে একটা পুলিশি ভাব, এইটার সাইকোলজি ফিয়ারটা দূর হতো। অনেকগুলো বেকার এরা চাকরিতে জয়েন হতো, চাকরি শুরু করতো, এবং একটা দক্ষ এবং র ফ্রি একটা পুলিশ ফোর্স আমরা পেতাম। এই 3টা লাভের একটা সুযোগ ছিল ওখানে। আপনি যেটা বলেছেন যে এই পাওয়ারের নেপথ্যে আর্মি চিফের শক্তি ছিল, এটা বিশ্বাস করার যথেষ্ট কারণ আছে। আমি এটা বলি না যে এটা ছিল না, কারণ ওই সময়তে ক্রাইসিসের সময়তে সবাই দিক চিন্তা ভাবনা করছিল। তখন সেই সময় জেনারেল ওয়াকার চিফ হিসাবে বিভিন্ন ডাইরেকশন দিয়ে থাকতে পারেন। হাওয়েভার ওই সুযোগ ওইটা নেওয়া হয়নি বলে ম্যাজিস্ট্রেসি পাওয়ারটা জাস্টিফাই করানো হয়েছে, এবং আর্মিকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়ার যে সুফল আমরা আশা করেছিলাম, এর আগেও আমি একবার বলেছি, এখনো বলছি, সেই সুফল জনগণ পায়নি, রাষ্ট্র পায়নি। অতএব এইটার সুফল কে পেয়েছে, এবং এটা মনে হচ্ছে যে সেনাবাহিনীর প্রধানেরই হাত শক্তিশালী হলো এই প্রকারান্তে। তো সুতরাং জনগণের উপকার হয়। মেজর জালাল, ইউ জাস্ট রিড মাই মাইন্ড। এখন ইউ জাস্ট রিড মাই মাইন্ড। এই ম্যাজিস্ট্রেসি পাওয়ারটাই শুধু একটা হাতকে শক্তিশালী করছে, এবং ওই হাত ভারতের কাছে ওয়াদাবদ্ধ, এবং ওই হাতটা হলো সেনাপ্রধান মীর জাফর। ওকে ডক্টর মুজিব, এই জগা খিচুড়ি অবস্থায় একটা কথা বলি। জুলাই সনদে বলা হয়েছে যে
এটা বিপ্লব ছিল না, এটা ছিল একটা অভ্যুত্থান। সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী এই সরকার লিগ্যাল, কিন্তু আমি জুলাই সনদের এই বাক্যটাকে বলবো সর্বৈব মিথ্যা। এই জন্য মিথ্যা, বাংলাদেশের সংবিধানের কোনো জায়গায় ইন্টারিম গভর্নমেন্টের কোনো প্রভিশন নাই। তত্ত্বাবধায়ক সরকারের প্রভিশন আছে, কিন্তু তত্ত্বাবধায়ক সরকার যদি নিয়োগ করতে হয় তার আগে একটা প্রিকন্ডিশন আছে। প্রিকন্ডিশনটা হলো জরুরি অবস্থা ডিক্লেয়ার করতে হবে। এখন উদ্ভূত এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যে পরিস্থিতিতে এত নিয়ম নীতি মানা যাবে না। যদি মানা না যায়, আমি ডক্টর মোহাম্মদ ইউনূসের জায়গায় হলে আমি 12 জন 8 জন 4 জনের কনস্টিটিউশনাল এক্সপার্টকে বসাই আমি বলতাম যে হাউ ডু আই টেক ওভার পাওয়ার থ্রু সভারেন্টি অ্যান্ড কনস্টিটিউশন। সেক্ষেত্রে একটা মাত্র রাস্তা খোলা ছিল, সেই রাস্তাটা হলো রেফারেন্ডাম। আমি রেফারেন্ডাম দেব, রেফারেন্ডাম ডিসাইড করবে যে আমি কি করব এবং আমার এই অন্তর্বর্তীকালীন সরকার বৈধ না অবৈধ। ডক্টর মোহাম্মদ ইউনূস বোকা নন, উনি হি ইজ সারাউন্ডেড বাই ব্যারিস্টার, হি ইজ সারাউন্ডেড বাই লয়ার ফ্রম বাংলাদেশ, ইউরোপ এন্ড আমেরিকা। উনি এটা বাদ দিয়ে এখন বলছে আমি ফেব্রুয়ারিতে ইলেকশন দিয়ে আমি চলে যাবো। এই জগা খিচুড়ির আমার আর দরকার নেই। Then what is our option at this time? Can we afford to let Dr. Mohammad Yunus just go? প্রথম আপনার কথার প্রথম দিকে একটা উত্তর দিই। আপনি এই কথাটা বলছেন যে জুলাই সনদে এটাকে একটা অভ্যুত্থান বলছে। I don't agree with that premise. অভ্যুত্থান ইউজুয়ালি যেটা হয় পুরো পৃথিবীর ইতিহাসে আইদার সামরিক অভ্যুত্থান হয় অথবা কোন একটা গোষ্ঠী অভ্যুত্থান করে। এটা কিন্তু এই ধরনের কিছু ছিল না। এটা গ্রাসরুট লেভেল থেকে মানুষের থেকে এই জিনিসটা আসছে। হাসিনাকে কেউ কিল করে আরেকটা গ্রুপ এসে থেকে সরাই দেয় না। বাংলাদেশে অভ্যুত্থান অনেকবার হচ্ছে, সেখানে একটা অভ্যুত্থানেও হাজার হাজার লোক গণভবনের দিকে তেড়ে আসেনি। শেখ মুজিবকে যখন মেরে ফেলা হয়েছে, জনগণ কিন্তু রাস্তায় যে তেড়ে 32 নম্বর রোডে যায় নাই। হ্যাঁ, একটা সামরিক বাহিনী অভ্যুত্থান আর এটার মধ্যে ডিফারেন্স আছে। হ্যাঁ, আমি বলবো না যে এটা একটা একটা ইউজম বা একটা আইডিয়ার উপরে বেস করে ওভার টাইম একটা বিপ্লব তৈরি হয়েছে এবং একটা পর্যায়ে এসে একটা বিরাট বিপ্লব হয়েছে। কিন্তু বিপ্লবের মেইন এখানে জিনিসের যেটা ছিল সেটা হলো স্বৈরাচার, ভারতীয় সম্প্রসারণবাদ, রয়ের এর থেকে দেশকে মুক্ত করাই হলো মেইন বিপ্লব ছিল এবং এইটা জনগণের বিপ্লব হয়েছে। আপনি যেভাবে দেখেন না কেন, হ্যাঁ, আপনি বলতে পারেন এটা আমরা আলটিমেটলি সাকসেসফুলি একটা জায়গায় যেতে পারি নাই। এটা আমাদের যারা বিপ্লব করছে জনগণ এবং তাদের নেতৃত্বে যারা ছিল তাদের ভুলের জন্য অথবা তাদের অপরিপক্কতার জন্য অথবা যারা এই বিপ্লবটাকে ডাইভার্ট করে তাদের পকেটে ঢুকাইছে তাদের কারণে আমরা আজকে বলতেছি পারতেছি না এটাকে বলতে যেটা একটা সাকসেসফুল বিপ্লব। আমি বলবো এটাকে পার্শিয়ালি সাকসেসফুল বিপ্লব বাট পূর্ণ সাকসেসফুল বিপ্লব হয় না, এটা ছিঁড়ে নেওয়া হচ্ছে। সুতরাং আমাদের দেশে গণতন্ত্র এটা একটা মিসকনসেপশন দেওয়া হয়েছে যে গণতন্ত্র মানে অমুক পার্টির ডিসিশন দিবে এই চোর আমি দিলাম, তুমি ভোট দিলেও এ হবে এমপি, না দিলেও এ হবে। হ্যাঁ, এ আমার 2 কোটি টাকা দিচ্ছে, আমি এরই চাই। তো এই গণতন্ত্রের মধ্যে আমরা আছি, and that's not what people's democracy is. Okay, Dr. Mujib, যেটা হওয়া উচিত ছিল যে এই গণতন্ত্র পাক আমরা আমরা ইয়ে করি, রেফারেন্ডাম করি, করে গণপরিষদ তৈরি করে বা একটা কনস্টিটিউশন কমিটি তৈরি করে বা যেটাই করি একটা কনস্টিটিউশন তৈরি করি যেটা জনগণ উইল আবার রেফারেন্ডামে জনগণ ভোট দিবে যে তারা এই জনগণ এই কনস্টিটিউশন অ্যাকসেপ্ট করছে। তারপর এই গঠনতন্ত্র কনস্টিটিউশনের উপর বেস করে আমরা আগামী দিনের জাতীয় গণতান্ত্রিক একটা দেশ তৈরি করি। ওকে ডক্টর মুজিব, আইল বি রাইট ব্যাক। আমি মেজর জালাল আপনাকে আমি একটা কথা জিজ্ঞাসা করি। আপনার কি মনে হয় না যে বাংলাদেশে এই মুহূর্তে উদ্ভূত যেই কোশ্চেন গুলো তৈরি হয়েছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের উপরে লোকজন বিরক্ত হয়েছে, অনেকে ডক্টর মোহাম্মদ ইউনূসের সিদ্ধান্তহীনতার জন্য জনগণ ক্ষতিগ্রস্ত হয়েছে, ডক্টর মোহাম্মদ ইউনূসকে যে কাজ করতে দেয় না, যারা কাজ করতে দিচ্ছে না তাদের রাগটাও এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের উপরে যাচ্ছে। এখন
ডক্টর মোহাম্মদ ইউনূস কি এই কাজটা করতে পারেন কিনা? উনি একটা রেফারেন্ডামের মাধ্যমে উনি যদি বলে যে আপনারা কে চাইলেন আর কে চাইলেন না, I have to set up a exit plan. That exit plan is going to save me in the future and protect all the amendment or all the সংস্কার I did. এগুলো থাকবে ওখানে এটা করার জন্য। এখন উনি কতগুলো কমিশন করছে, একটা কমিশনও তাদের ইনভেস্টিগেশন শেষ করতে পারে নাই, কাজ শেষ করতে পারে নাই। একটা কমিশনও কোন জায়গায় কিছু করতে পারে নাই। বিডিআর হত্যার বিচার হবে না, শাপলা চত্বরের বিচার হবে না, দেলোয়ার হোসেন সাঈদীর হত্যার বিচার হবে না, বাংলাদেশে হাজার হাজার মানুষ খুন হয়েছে তার বিচার হবে না, এমনকি মেজর সিনহাকে মেরে ফেলা হয়েছে বিচার হবে না, সাংবাদিক সাগর রুনির হত্যার বিচার হবে না, কোন হত্যার বিচার হবে না। ডক্টর মোহাম্মদ ইউনূস বলছে আমি ফেব্রুয়ারিতে নির্বাচন দিয়ে আল্লাহ হাফেজ। এখন উনি এই রেফারেন্ডামটা দিয়ে বাংলাদেশকে এবং দেশের জনগণের স্বার্থকে এমনকি ওনার পজিশনটাকে বিতর্কের ঊর্ধ্বে নিয়ে যেতে পারেন কিনা, আর যদি পারেন তাহলে কেন করছেন না? মেজর জালাল। রেফারেন্ডামটার একটা সুযোগ ছিল, এখন যখন নির্বাচনের ঘোষণা হয়ে গেছে সেই ক্ষেত্রে এটা এখন সময় উপযোগী বলে আমার মনে হচ্ছে না। তবে কথা হচ্ছে যে the person who is sitting in the power chair, উনি যদি ডিসাইড করেন কনসেনসাসের ভিত্তিতে, তাহলে তার মন্ত্রী পরিষদ অথবা উপদেষ্টা পরিষদ যাই বলি তারা এবং অন্যান্য পলিটিশিয়ানদের সাথে উনি এমনি আলোচনা করে নেন, করে রেফারেন্ডাম করতে পারেন। তবে আগেও আমাদের ডিসকাশনে এটা চলে এসছে যে তার উপরে চাপ সৃষ্টি করা হয়েছে যাতে নির্বাচন দেওয়া হোক শুরু থেকে, এবং তার মাথার মধ্যে এটা ঢুকিয়ে দেওয়া হয়েছে, যেমনটা বলা হলো যে তার মূল কাজই হলো নির্বাচন দেওয়া। তো সেই ক্ষেত্রে এরকম একটা মেন্টাল সেট আপ তার মধ্যে তৈরি হয়ে গেছে। আর রেফারেন্ডামটা সবচেয়ে ভালো হতো, আমি এখনো মনে করি যে এটা ভালো হতো। প্রথম কথা হলো জনগণের সাথে সম্পৃক্ততা হতো, তার এখানে বসার বৈধতা আরো সাংবিধানিক হতো, এবং তার এই যে কিছু মানুষ তাকে বিভিন্নভাবে ক্রিটিসাইজ করে, সমালোচনা করে, ওই মুখগুলো বন্ধ হয়ে যেতে পারত এবং উনি আরো দৃঢ়ভাবে ডিসিশন নিতে পারতেন। তো এই কাজগুলো কিন্তু একটা রেফারেন্ডামের মাধ্যমে হতে পারত, এবং আমরা অতীতে হা না ভোট হিসাবে আমরা একটা ভোট দেখেছি, আর জনগণ এটার সাথে অভ্যস্ত। কিন্তু কেন যে এটা করা হয়নি বা করতে দেওয়া হয়নি, এটা একটা রহস্যজনক ব্যাপার। সুতরাং এই মুহূর্তে উনি যদি অ্যাডামেন্ট হন, উনি যদি নিশ্চিতভাবে মনে করেন যে এইরকম একটা তত্ত্বাবধায়কের বেড়াজালের মতো একটা পরিস্থিতিতে পড়ে গেছে, অথচ এটা বিপ্লবী সরকার, ওইখান থেকে বের হওয়ার জন্য উনি এখনো যদি মনে করেন যে উপদেষ্টা পরিষদকে নিয়ে মিটিং করে উনি বলেন আপনারা দেখেন আমি রেফারেন্ডাম করতে চাই, সো গিভ ইউর ওপিনিয়ন, and then definitely nobody will disagree with him on that point, তখন উনি জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন, ভাষণ দিয়ে জনগণের সাথে ডাইরেক্ট কথা বলবেন, কথা বলে দিনক্ষণ একটা নির্ধারণ করবেন। ইলেকশন ডেট দেওয়া আছে ফেব্রুয়ারিতে, plenty of time is still there। তো উনি তখন হয়তো এমন একটা প্রশ্ন তৈরি করবেন যে সংস্কার করে ইলেকশন দেওয়া হোক, হ্যাঁ না, অথবা সংস্কার ছাড়াই ইলেকশনটা নির্বাচন দেওয়া হোক ফেব্রুয়ারিতে, হ্যাঁ না। এইভাবে কিন্তু একটা কোশ্চেন করে রেফারেন্ডাম যদি করে, তাহলে কিন্তু অনেকগুলো সমস্যার সমাধান হবে, এবং ওনারও প্রাতিষ্ঠানিক এবং আইনগত ব্যাপারটা একটু পাকাপোক্ত হবে এবং দৃঢ়তা বাড়বে তার। আমি মনে করি এটা এখনো করা সম্ভব, এটা এখনো টাইম শেষ হয়ে যায়নি। ওকে, মেজর জালাল, আমি আপনার কাছে ব্যাক করব। ডক্টর মুজিব, আমরা সময়ের অলমোস্ট শেষ ধাপে, তারপরেও আমি আপনার কাছে জানতে চাইব
মেজর জালাল বলছে যে এই মুহূর্তে যেহেতু নির্বাচনের দিন তারিখ দিয়ে ফেলছে, এখন উনি গণভোট দেওয়ার কথাটা কেন যেন ইমপ্র্যাকটিক্যাল মনে হয়। আমি মেজর জালালের সাথে দ্বিমত পোষণ করার কোনো কারণ নাই। হি হ্যাজ অলরেডি বিন ডিক্লার্ড দ্যাট দেয়ার উড বি ইলেকশন ইন ফেব্রুয়ারি নেক্সট ইয়ার। বাট আমার একটা কথা আছে, হাসিনারও তো যে ভুয়া নির্বাচন করছে তার মেয়াদকালও তো 29 সাল পর্যন্ত ছিল। তো সংবিধান অনুযায়ী ওই 29 সাল পর্যন্ত তো হাসিনা ক্ষমতাই আছে, সাবজেক্টটা তো তাই। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস যদি ওনার উপদেষ্টাদের ডেকে এই কথাটা বলে যে আপনারা আমাকে যেই মতামত দেন, আমি গত 1 বছর আপনাদের সবার মতামত শুনেছি, আপনাদের মতামত শোনার পরে আমি আজকের এই সিদ্ধান্তে উপনীত হলাম যে বাংলাদেশের এক্সিস্টিং সংবিধান অনুযায়ী আমি একটা অবৈধ সরকার প্রধান, এবং আমি যত কাজ করেছি এগুলো সব অবৈধ। সো আপনাদের মতামতের আমার এই মুহূর্তের দরকার নাই। টু সেট আপ মাই লিগেসি and legitimacy of all of the work that I am doing for the last 1 year, I'd like to have a referendum before December. এই কথাটা বললে অযৌক্তিক কি, অগ্রহণযোগ্য কি, ইলজিক্যাল কি? ডক্টর মুজিব, এইটা হলো ওনার ওয়ান ওয়ে অফ রিজলভিং হিজ ইস্যু, এবং জনগণের প্রতি যে দায়বদ্ধতা ওনার আছে, এইটার একটা ওয়ে অফ ডুইং কনসেন্ট ফ্রম দ্য জনগণ অফিসিয়ালি, এটা পেয়ে যান উনি। হ্যাঁ, দ্বিতীয়ত উনি পেয়ে যান, উনি যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে আছেন, ওনার যতগুলো কাজকর্ম এগুলো তো বৈধতা পায় তখন। কারণ এখনো আপনি যদি চিন্তা করে দেখেন যে এই বৈধতা যদি না করে, হাসিনা ক্যান ক্লেম শি ইজ স্টিল দ্য হেড অফ দ্য গভর্নমেন্ট, তাই না? কারণ সে একটা রিলেশন করছে, যেভাবে হোক রিলেশনই তো হচ্ছে। তো এইভাবে কিন্তু আইডিয়ালি এটাকে বৈধতা করতে হবে তাকে। আপনার নিশ্চয়ই মনে আছে কিনা জানি না, জিয়া রহমান কিন্তু একটা হানা ভোট করছিল। হানা ভোটে করার কারণটা কি ছিল? কারণটা ছিল তার সে যে দায়িত্বের নিচে এটাকে লেজিটিমাইজ করার জন্য হানা ভোট করছিল। হ্যাঁ, এবং তারপরে 5th অ্যামেন্ডমেন্ট করে ওনার সামরিক শাসনের সময় যতগুলো কাজ হচ্ছে ফ্রম দ্য 15th of August থেকে নিয়ে আপ টু দ্য ইলেকশন পর্যন্ত, সেগুলোকে জাস্টিফাই করার জন্য ওনাকে এটা করতে হচ্ছে। নাহলে পরবর্তী সরকার কুড হ্যাভ ট্রাই হিম, এবং তার যত কাজ করছে সবগুলোকে নারায়ণবার করে দিতে পারে না। ডক্টর মুজিব এবং মেজর জালাল, আপনারা কি একটা জিনিস জানেন যে প্রতি 2 বছরে আমেরিকায় নির্বাচনও হয় এবং রেফারেন্ডামও হয়? আপনারা কি দুইজনে জানেন এটা? নির্বাচনের সময় এক একটা সাবজেক্টে 2-3টা ভোটের কথা বলা হয় যে তোমরা এটা হ্যাঁ বলো না না বলো। আমরা হেলথ কেয়ার এইটা দেব, হাউজিং এইটা দেব, তোমরা কি এটা হ্যাঁ বলো বা না বলো? আপনারা এটা জানেন? শুধু তাই না, এই যে গতকাল ক্যালিফোর্নিয়াতে যে আপনার যে গভর্নর, সে চাচ্ছিল যে আপনার রিডিস্ট্রিক্টে জেরিম্যান্ডারিং করার জন্য, এন্ড হি ওয়েন্ট টু দ্য পিপল, এবং পিপল রায় দিচ্ছে দ্যাট ইজ আ রেফারেন্ডাম। এটা গতকালই হচ্ছে আমেরিকাতে। এবং আমেরিকাতে এই জিনিসটা, এই যে রেফারেন্ডাম হচ্ছে, দেখেন গভর্নর হ্যাজ দ্য রাইট, হি কুড হ্যাভ ডান দ্যাট বাট হি ডিডন্ট ডু ইট। কারণ ওখানে আছে যে এই ধরনের জিনিস রেফারেন্ডামে যেতে হবে, পিপল গিভ পজিটিভ টু। আমার মনে হয় বাংলাদেশে ওনার এই জিনিসটা করা অত্যন্ত প্রয়োজন। তবে একটা কথা হলো, আমি 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 জানি না, আমার সাথে তো ওনার সাথে কথা হয় নাই, বাট ইফ আই পুট মাইসেলফ ইন হিজ শু, আমাকে ধরেন আমি ইউনূস সাহেব, আমাকে একদিকে আপনি বলবেন যে স্যার আপনি যদি এক্সটেন্ড করেন মানুষে মনে করবে যে আপনার ক্ষমতা লোভী, আপনি 2029 পর্যন্ত থাকতে চান। আরেকজনে কানে কানে বলবে স্যার আপনার যে অবস্থা বয়স, আপনার পৃথিবীতে যেই সম্মান, আপনি এই জামালের মধ্যে কেন যাচ্ছেন? তো এই যে উনি যে নানা ধরনের টানাপোড়েনে আছে, আমার কাছে মনে হয় যে উনি, আমি তো আগে আপনাকে একদিন বলছিলাম, I don't see him as a statesman yet. আপনার তার যে এই পজিশন থেকে যে স্টেটমেন্টশিপটা আসতে হবে, সেটা I have a lot of respect for him, no doubt about it. But in this position, এই মুহূর্তে যেটা আমাদের দেশের দরকার ছিল, we needed a statement. We need a statement যে আমাদের উদ্বুদ্ধ করতে পারবে, যে আমাকে জাতিটাকে আগে নিয়ে যেতে পারবে, এবং যে
এই যে টানাপোড়েনের রাজনীতি, এই যে স্বার্থন্বেষী মহলের যে এফেক্টটা, এটাকে ওভারকাম করার মতো তার সেই মেধা এবং জনগণকে নিয়ে এগিয়ে যাওয়ার মতো সেই রকম পলিটিক্যাল অ্যাকুমেন্ট থাকতে হবে, সেটা হি ইজ ল্যাকিং। আমি এখন ডক্টর মুজিব, আমি যদি বলি ডক্টর মোহাম্মদ ইউনূস হি ইজ এ স্টেটসম্যান, কিন্তু সমস্যা একটা জায়গায়, হি is being manipulated. He has been manipulated for the last 1 year by আসিফ নজরুল, এবং ওনার কানের কাছে একজন মানুষ বসে আছে, প্রথম আলো এবং ডেইলি স্টারের একজন রয়ের কর্মচারী আছে, ভদ্রলোকের নাম সাইদ কবির, এবং সাইদ কবির হইল মোমেন, পররাষ্ট্রমন্ত্রী মোমেন এবং অর্থমন্ত্রী আব্দুল মাল মুহিতের আপন ভাগনা। এই ভাগনা সাইদ কবিরের বউ ডক্টর মোহাম্মদ ইউনূসের ডাইন কানে, বাও কানে, পিছনে, সামনে 24 ঘন্টায় সে কয়, দাদু মগো চল্লা যাইতে হইবে, নতুবা আমনেরে ক্ষমতা লবি কইবে। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস 85 বছর বয়সে চিন্তা করে, শালার এইখানে এসে আমার এই বদনাম হবে। কিন্তু একটা কথাও আমি বলি, আমি বুঝলাম ওনাকে যদি এটা বলেও, এখানে একটু ইন্টারফেয়ার করে কিছু মনে করেন না। জি, আমি যখন আপনার প্রোগ্রাম চলতেছে আমি কিছু কিছু কমেন্ট দেখতেছিলাম, সো somebody put this comment, এবং যেভাবে সে লিখছে ডেফিনেটলি লুকস লাইক যে একটা ঘটনাই ঘুরছিল যেখানে ওয়াকার সাহেব হ্যাজ 1-to-1 কনভারসেশন উইথ ইউনূস, এবং সেখানে তাকে এমনভাবে থ্রেট করছিলেন নাকি উনি যে এই মুহূর্তে ইউনূস সাহেব এটা বলতে পারতেছে না কাউকে, and he was put under pressure. So এটা যদি সত্যি হয়, যদি কমেন্টে যদি সত্যি হয় যে তাকে ওয়াকার 1-to-1 থ্রেট করছে, এবং কোন একটা অবস্থাতে সে এমন একটা অবস্থায় এসে পড়ছে যে উনি চাইলেও কিছু করতে পারতেছেন না, না বলতে পারেন না গিলতে পারেন, যে অবস্থা আর কি। সো ইফ ইট ট্রু, দ্যাট মিনস আমি বলবো যে এই আজকের এই এর জন্য যেমন হাসিনাকে সুন্দরভাবে পালিয়ে যাওয়ার জন্য ওয়াকার হেল্প করছে, দেশটাকে আজকে এই অবস্থা আনার জন্য ওয়াকার ইজ বিহাইন্ড। ডক্টর মুজিব, আপনাকে আমি একটা কথা জিজ্ঞাসা করি, এবং আমি এই কথাটা মেজর জালালকে জিজ্ঞাসা করে আজকে শো শেষ করব। আপনি যদি ডক্টর মোহাম্মদ ইউনূসের জায়গায় হইতেন, আপনাকে যদি সেনাপ্রধান মীর জাফর আইসা এই ধরনের 1-on-1 একটা থ্রেট করত, আপনি থ্রেটটার থেকে বের হওয়ার পরে আপনি কি করতেন? আপনি কি একটা প্রেস কনফারেন্স করতেন, নাকি আপনি এই সাবজেক্টটাকে ঠান্ডা মাথায় ডিল করার জন্য আপনি বলতেন দিস ইজ দ্য সিচুয়েশন, আই এম নট বিং অ্যালাউড টু মেক এ ডিসিশন, কজ সেনাপ্রধান মীর জাফর আমার কাছে এই শব্দগুলো বলছে, দেয়ারফর I cannot have a cordial relationship with one of the state employees who has threatened me, that I cannot act that way. আপনি এইটা করতেন, নাকি কাপুরুষের মতো মাইনা নিয়া ওই ওখানে চাকরি করতে বসে থাকতেন? এখানে ইটস এ ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন আপনি করছেন, এবং আমি আমার পার্সপেক্টিভ বলবো, যেহেতু আমি স্কুল জীবন থেকে ডাইরেক্ট পলিটিক্সে জড়িত ছিলাম এবং রাস্তায় পলিটিক্স করে বড় হয়েছি। স্বাধীনতা যুদ্ধে 25 তারিখ রাতের বেলা আমি রাস্তায় ফাইটে ছিলাম। তো আমার মাইন্ডসেট, আমি মৃত্যুকে ভয় করি না। ওয়াকার কেন, ওয়াকারের বাবু যদি আমাকে থ্রেট করে, আমি সেই থ্রেট থেকে আমি মরে যাবো বলে আমি এটা ইয়ে করবো, বরং আমি তখন চিন্তা করবো হাউ টু টেক কেয়ার অফ হিম, খুব মাথা ঠান্ডা করে I will put all my pawns and everything like a chess, কিভাবে তাকে ধরবো, কিভাবে I will take care of it. তো আমি অ্যাজ এ পলিটিশিয়ান ব্যাকগ্রাউন্ড থেকে যেটা আসছি, আমি ওইভাবে চিন্তা করবো যে ঠিক আছে, আমাকে থ্রেট করলা, I will take care of you, I will show you who Dr. Mujib is, এবং তুমি আমাকে মারবা, মেরে দিতে পারো। I faced 71, আমি আপনাকে বলছিলাম, I faced Pakistan Army, I faced death at that time at the age of 16 and a half, and I did not bow my head down. আমি মাফও চাইনি পাকিস্তান আর্মির কাছ থেকে, আমি ওদিনই মারা যেতে পারতাম। সো আমার মাইন্ডসেট আর ইউনূস সাহেবের মাইন্ডসেট এক না। ইউনূস সাহেব যদি আমার মতো পলিটিক্স করে মৃত্যু মুখোমুখি হইতেন আমার মতো কয়েকবার তার জীবনে, তাহলে ইউনূস সাহেব হয়তো আজকে ওয়াকার যখন তাকে সে থ্রেট করছে, আমি হলো ওয়াকারকে চর মারতাম, সেও চর মারতে পারতো। কিন্তু উনি ভালো মানুষ, ভদ্র মানুষ, সারা জীবন করছেন গ্রামীণ ব্যাংক, উনি ভীত হয়ে গেছেন, উনি ভয় পেয়ে গেছেন যে একটা আল্লাহ একটা জান দিচ্ছে, এটা যদি এইভাবে গুলি খেয়ে মরে যায় কেমনে হবে। হ্যাঁ, তো এইটা আছে। তো এই যে জালাল ভাই, যদি উনি সৈনিক, ওনাকে আপনি মৃত্যু ভয় দেখাবেন? উনি হাজার হাজার বুলেটের কামান দিচ্ছে। ওনাকে যদি আপনি বলেন যে ভাই
মৃত্যু কিন্তু একটা সাংঘাতিক জিনিস, উনি হাসবে আপনার কথা শুনে, বলে এটা আমার বুঝ লাগছে, আমি শুনি। হ্যাঁ, তো আজকে যদি জিয়া রহমানকে আপনি মৃত্যুবরণে থাকতে পারেন নাই কেন? জিয়া রহমানকে মারতে চায় নাই? যখন যখন আপনার তাহের ফেল করলো, ইন্ডিয়া যখন ফেল করলো, জিয়া রহমানকে মারতে চেষ্টা করে নাই? 27 বার কুক এমনি হয়েছে নাকি? প্রতিবারই তো জিয়া রহমানকে মারার চেষ্টা করা হয়েছে, কিন্তু জিয়া রহমানকে মাথা নত করছে না কম্প্রোমাইজ করছে? সেই জায়গাটা হলো প্রবলেম। ইউনুস সাহেব আজকে একটা ইউনুস সাহেব যদি আর্মির লোক হতেন অথবা একটা সত্যিকার পলিটিশিয়ান যে রাস্তায় পলিটিক্স করে আন্দোলন করে মায়ের খেয়ে বড় হয়েছে, ইউনুস সাহেব ওই দিন যেদিকে ওয়াকা আসছিল 2 থাপ্পড় মেরে সরাই দিতেন এবং বলতেন যে ইউ আর আউট ফ্রম দিস পজিশন রাইট নাও, আমি তোমাকে স্যাক করে দিলাম, এখন দেখি তুমি কি করতে পারো আমাকে। আমি তার জায়গায় থাকলে আমি সেই দেখি নাই, পারেন না। ওকে মেজর ডক্টর মুজিব, আমি মেজর জালাল, আমি সময় শেষ। মেজর ডক্টর মুজিব কি বলেছে যে জেনারেল ওয়াকার মুজিবকে ইন্ডিভিজুয়ালি এভাবে থ্রেট করে, ডক্টর মোহাম্মদ ইউনূসের কি অ্যাক্ট করা উচিত ছিল? আপনি যদি কখনো চিন্তা করেন আপনি ডক্টর ইউনূসের জায়গায় এবং ভারতের একজন শুভাকাঙ্ক্ষী এবং বাংলাদেশের জন্য মীর জাফর ওয়াকার আপনার সামনে এসে ধরনের ঔদ্ধত্য দেখালো, what have you done, would have done? ডক্টর ইউনূস যেটা করতে ব্যর্থ হয়েছে, এ ধরনের সিচুয়েশন আসলে আপনি কি করতেন? আমি যেটা করতাম সেটা একেবারেই সিম্পল। তবে আমরা অনেক আগে একটু ডিসকাশনে আমরা এটা বলেছি যে উনি আসলে স্টেটমেন্টশিপ উনি করতে পারেন নাই, উনি এটা এন্টারপ্রেনারশিপ এক্সপার্ট। তো সেই লিমিটেশন তার মধ্যে আছে। এখন কিছু কিছু অপমান মানুষকে বললে আরো অপমানিত হয়। As a head of the government, I must know what power I have in my hands. আমি যদি পাওয়ার না জানি আমি তো প্রয়োগ করতে পারবো না। এবং আমি ব্যক্তিগতভাবে যদি ওই জায়গায় হতাম, আমার প্রথম কাজ ছিল সে আমাকে কি বলেছে, কত গালি দিয়েছে, জেকব মিল্টনের চেয়ে তো বেশি খারাপ গালি দিয়েছে কিনা সেটা কারোর জানার দরকার নেই, আমি তো জেনেছি না একা একা 1 to 1। আমি ওগুলো বলবো কোয়াইটলি, আমি তো রাগ হব না, আমি বলবো ওকে, গো টু দ্য ব্যারেক, হ্যাভ এ নাইস স্লিপ, সি ইউ। এদিকে আমি সিজিএস কে বলবো, হেই জেনারেল, হাউ আর ইউ, ইউ গেট রেডি টু টেক ওভার। হ্যাঁ স্যার, হ্যাঁ ইউ উইল বি দ্য চিফ। আমি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে বলবো, দ্যাট বাগার who has behaved with me কি বলবো রেসপেক্টফুলি, I sack him। তারপরে তাকে আমি একটা লেটার দেবো, ইউর নো মোর, এই এখন থেকে তুমি পদচ্যুত, সিজিএস টেকস ওভার। জাতির উদ্দেশ্যে বললাম, দেশের এই ক্রান্তি লগ্নে আমি মনে করেছি একজন যোগ্য সেনাপ্রধান হওয়া উচিত, মিস্টার এক্স এন্ড ওয়াই অর জেড, আমি তাকে নিয়োগ দিলাম, ধন্যবাদ, খালাস, প্রবলেম খালাস। This simple and constitutional and legal and doing good to the nation. But what is the problem is I do not know how much power I have. সেই কি, আমি একটু ডিফেন্সের কথা বলি ছোট্ট একটু করে। আমি যদি ব্যাটালিয়ন কমান্ডার হই, আমার কাছে অ্যান্টি ট্যাঙ্ক গান আছে, আমার কাছে অ্যান্টি পার্সোনাল ওয়েপন আছে, আমার কাছে মর্টার আছে। তো আমি যদি না জানি এটা কিভাবে করতে হয়, ও সব যখন নাকি চার্জ করে আমার গায়ের উপরে আসে, তখন ওই রকেট লঞ্চার আর ওই মর্টার আমার কি কাজে লাগলো? এই জন্য প্রত্যেকটা মানুষের জানা উচিত আমার হাতে কি পাওয়ার আছে আর আমার লিমিটেশনস কি। এইটা যদি ভালোভাবে জানে তাহলে সে ভালো অ্যাডমিনিস্ট্রেটর হতে পারবে। আমি তার জায়গায় হলে আমি যেটা করতাম সেটা বলে দিলাম যে ইমিডিয়েটলি হি হ্যাজ দি অডাসিটি টু আর্গুই উইথ দি হেড অফ দি গভর্নমেন্ট, ক্যানট টলারেট। ওকে ডক্টর মেজর জালাল, আপনি এত সুন্দরভাবে এটার একটা সলিউশন দিয়েছেন। একটা কথা আপনি মনে রেখেন, আমার এই শো এর মধ্যে আমি আপনাকে বলতে পারলাম না ইউ হ্যাভ দ্য ইয়ার অফ ডক্টর মোহাম্মদ ইউনূস, এই কথা অলরেডি ওনার কানে পৌঁছেছে। ডক্টর মুজিব, আজকের শো আমরা শেষ করব। আজকের আমাদের পুরো আলোচনাটাকে যদি আপনি সামারাইজ করেন। ধন্যবাদ। বেসিক্যালি আমি মনে করি যে মূল আলোচনা হলো একটাই, যে জনগণ এবং এই যে বিপ্লবটা হয়েছে, এই বিপ্লবের
যে আশাকাঙ্ক্ষা ছিল সেটা ইউনূস সাহেব এখনো প্রতিফলন করতে পারেননি। তবে ওনার এখনো সুযোগ আছে জনগণের কাছে যাওয়া, এবং উনি আগামীতে যে পদক্ষেপগুলো নিবেন, আমি জানি উনি ইলেকশন অ্যানাউন্স করছে কিন্তু উনি সংস্কার করেননি। ওনার যাওয়া উচিত জনগণের কাছে, রেফারেন্ডাম নেওয়া, যে let let people decide। উনি যখন নিজে পারছেন না জিনিসগুলো করতে, give it to the hand of the people। আমার মনে হয় এই আজকে যদি এইটার কনক্লুশন উনি নেন এবং ওনার দায়িত্বটা বুঝেন এইভাবে, আর ওনার যে ক্ষমতার যে ব্যক্তি এটাও যাতে উনি রিয়েলাইজ করেন, যেটা আমাদের জালাল সাহেব বললেন, তাহলে আমার মনে হয় হি ক্যান টুক লট অফ অ্যাকশন অ্যান্ড সেভ দিস কান্ট্রি অ্যান্ড সেভ দিস বিপ্লব। অনেক ধন্যবাদ ডক্টর মুজিব। আজকের এই শুক্রবার অত্যন্ত ব্যস্ততার মধ্যে কাজে থেকেও নামাজের আগে আমাদেরকে সময় দেওয়ার জন্য আমি আপনার কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ, এবং ইনশাল্লাহ 2-1 দিনের মধ্যে আপনার সাথে আবার কথা হবে। ভালো থাকবেন। মেজর জালাল, আপনাকে এবার বলবো আজকের পুরো আলোচনাটাকে আপনি যদি সামারাইজ করেন। আমি খুব শর্টকাটে বলবো যে জনগণের মধ্যে যে অনেকগুলো প্রশ্ন উকিঝুঁকি মারছে বিপ্লবের 1 বছর পরে, সেই অনেকগুলো অব্যক্ত প্রশ্নগুলো আমরা আলোচনা করার সুযোগ পেয়েছি, এবং আমি আগেও আপনাকেও রিকোয়েস্ট করেছি এবং সেটা প্রতিফলন দেখছি। সেটা হচ্ছে আমরা শুধু সমালোচনা করব না, কনস্ট্রাকটিভ সমালোচনার একটা শর্ত হচ্ছে আমরা সাজেশন দেব। তা আমার মনে হয় আজকের আলোচনায় আমরা বিভিন্ন বিষয়ে সমালোচনা করার সাথে সাথে আমরা কিন্তু সাজেশন দিয়েছি, আমরা কিন্তু কি করণীয় সেটা ব্যাখ্যা করেছি। অতএব আমার মনে হয় এটা একটা মূল্যবান একটা ব্যবস্থা আপনি করেছেন, এবং এটার মাধ্যমে আমি আশা করি সরকারের নিয়োজিত যারা আছে তারা এখান থেকে ভালো এবং জনগণের উপকার হবে। এবং ভবিষ্যতে এই ধরনের আলোচনায় আমি অংশগ্রহণ করতে ইচ্ছুক। আপনি যখনই ডাকবেন ইনশাআল্লাহ আপনি আমাকে পাবেন। থ্যাংক ইউ। মেজর জালাল, ডক্টর মুজিব, আপনাদের দুজনকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের দুজনকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকবেন। দর্শকবৃন্দ, এই ছিল আমাদের শো। অত্যন্ত চমৎকার ভাবে মেজর জালাল একটা কনক্লুড করেছে। ইটস জাস্ট হিস্ট্রিক্যাল। আমি এই কথাটাকে বিভিন্ন ভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি। মেজর জালাল আজকের কফিনের শেষ পেরেকটা মেরেছেন, যে উনি যদি, অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস যদি তার বাসভবনে বসে একটা ফোন কল করেন, উনি যাকে সেনাপ্রধান বানাতে চান, অথবা কাউকে যদি বানাতে নাও চান, উনি যদি ডিক্লেয়ার করেন দ্যাট অ্যাজ এ প্রধান উপদেষ্টা আমি প্রধানমন্ত্রীর চেয়ার থেকে বর্তমান সেনাপ্রধান, নৌবাহিনীর প্রধান এবং বিমান বাহিনীর প্রধানকে অপসারণ করলাম, নেক্সট 12 ঘন্টার মধ্যে আমি নতুন সেনা নৌ বিমান বাহিনীর প্রধান নিয়োগ করব। আদারওয়াইজ মেজর জালাল যেটা করে বলেছেন, উনি সিজিএস কে ফোন করে বলতে পারেন। আমি সিজিএস কে বলতাম না পার্সোনালি, এটা আমার ওপিনিয়ন। আমি কোন একটা ডিপ কমান্ডার, আমি যদি 9 ডিপকে ফোন করে বলতাম যে তোমাকে আমি আর্মি চিফ বানাবো, কাম টেক ইট ওভার, আমি এটা করতাম, প্রবলেমটা সলভ হয়ে যেত। হাউএভার, আজকের আলোচনায় আমি কনক্লুড এটা করব, ভারতীয়রা যে চালাকি বা কৌশল যেটা করেছে হাসিনা চলে যাওয়ার পরে, আমি মেজর জালাল এবং ডক্টর মুজিব আমরা বলেছি যে ওরা 3-4টা লেয়ার তারা ব্যবহার করেছে। 3-4 লেয়ারের প্রথমটাতেই তারা অলমোস্ট সফল হয়েছে। ফার্স্ট লেয়ার কি ছিল? বস্তা পচা 72-এর সংবিধানকে জীবিত রাখতে হবে, এবং সানাবে বেচ শাহাবুদ্দিন চুপ্পুকে বঙ্গভবনে রাখতে হবে, সেনাপ্রধান মীর জাফরকে ক্ষমতায় রাখতে হবে, এবং সচিবালয়ে রয় নিয়োজিত সচিব, উপসচিব, অতিরিক্ত সচিব তাদেরকে ক্ষমতায় রাখতে হবে। এই 3-4টায় যখন ভারত সফল হয়েছে, এর অর্থ কি জানেন? অন্তর্বর্তীকালীন সরকার ফেল করেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস ওনার যোগ্যতা দিয়ে, ওনার মেধা দিয়ে, ওনার দূরদৃষ্টি দিয়ে উনি যথাসাধ্য চেষ্টা করছেন, এখনো করে যাচ্ছেন
জনগণের জন্য করতে, এবং উনি করবেন। কিন্তু সমস্যা একটা জায়গায়, কোন কর্নার থেকে ওনাকে সহযোগিতা করা হচ্ছে না। বিএনপি বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে বড় রাজনৈতিক দল, তারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে সাপোর্ট করার বদলে, সমর্থন করার বদলে, সহযোগিতা করার বদলে তারা রয় সিদ্ধান্তের উপরে তারেক রহমান নাচে, বিএনপির শাহুয়া নাচে, বিএনপির আমির খসরু মাহমুদ নাচে, বিএনপির আব্দুল আউয়াল মিন্টু নাচে। তো এরা সবাই যখন নাচে, ডক্টর মোহাম্মদ ইউনূস আর কাউকে খুঁজে পান না। হাউ হি ইজ গোয়িং টু ক্রস দ্য আটলান্টিক, নদী পাড়ি দিবেন কাদেরকে নিয়ে, উনি কাউকে খুঁজে পান না। দেশে এ কথা বলা হয় ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা লোভী। আপনাদেরকে আমি ঠান্ডা মাথায় একটা কথা বলি, ডক্টর মোহাম্মদ ইউনূসের বাংলাদেশ থেকে কিছু পাওয়ার নাই। এছাড়া শুধু বাংলাদেশ থেকে না, ওনার যে বয়স, পৃথিবীর কোথাও থেকে কোনো ব্যক্তি, গোষ্ঠী বা দেশের থেকে ওনার আর পাওয়ার কিছু নাই। উনি এনাফ পেয়েছেন, উনি ওনার লেগাসি উনি সেট করেছেন। এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূস রিটায়ার্ড লাইফে এসে বাংলাদেশকে ফিক্স করার জন্য আরাম আয়েশকে বিসর্জন দিয়ে বাংলাদেশের কতগুলো ক্লাউন, ভারতজীবী, শুয়োরের বাচ্চা, তাদের গালিগালাজ উনি হজম করছেন স্রেফ একটা মাত্র কারণে, কারণ উনি ওনার জন্মভূমিকে সাহায্য করতে চান। ওই জন্মভূমিতে জন্ম নেয়া মানুষগুলোকে উনি সাহায্য করতে চান। উনি দেখতে চান ওই দেশটার জন্য একটা সফলতা আসে। ডক্টর মোহাম্মদ ইউনূস উনি দেখতে চান এই দেশটার জন্য স্বাধীন, সার্বভৌম একটা দেশ হিসাবে টিকে থাকে। যারা ওনাকে বলেন উনি ক্ষমতা লোভী, আমি বলবো তারা জাস্ট বেজন্মা। যারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলে উনি সুদখোর এবং ক্ষমতা লোভী, আমি শুধু বলবো তাদের বাবা কোনো মানুষ না, অথবা তার মা অন্য জায়গায় রাত্রি যাপন করে তাদেরকে জন্ম দিয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস কারো কাছ থেকে 1 টাকাও চান না, ব্যক্তি হিসাবে কোনো ফায়দা চান না, উনি কোনো ক্ষমতার লোভী না। অনেকে বলেছে উনি পদ ছাড়েন না, উনি গ্রামীণ ব্যাংকের এমডি হিসাবে রিজাইন করেন নাই। আপনাদেরকে আমি একটা কথা জিজ্ঞাসা করি, সারা জীবন মেধা দিয়ে, যোগ্যতা দিয়ে, সময় দিয়ে আপনি একটা বিল্ডিং তৈরি করছেন, হঠাৎ করে কেউ এসে বলছে তোমার বয়স বেশি, এই বিল্ডিং এ তুমি থাকতে পারবে না, বাইরে যাও, আপনি কি যাবেন? তিলে তিলে উনি বাংলাদেশের গরিবদের একটা আইডেন্টিটি দেওয়ার জন্য, একটা কর্পোরেট আইডেন্টিটি দেওয়ার জন্য, তাদেরকে স্বাবলম্বী করার জন্য উনি একটা ইনস্টিটিউশন তৈরি করছে। হঠাৎ করে আপনি গিয়ে বলবেন তুমি বুড়া হয়ে গেছো, বাইরে যাও? দর্শকবৃন্দ, আপনাদেরকে আমি একটা উদাহরণ দিয়ে বলি, যেসব বেজন্মারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে সমালোচনা করেন। আমেরিকায় একজন ধনী লোক আছে, ওনার নাম ওয়ারেন বাফেট। ঠিক আছে, ওয়ারেন বাফেট যেই ব্যাংক তৈরি করেছে, উনি এখন ওই ব্যাংকের এমডি। ওনার বয়স কত জানেন? 90 এর কোটায়। আরো শুনবেন, নিউ ইয়র্কের মেয়র ছিল ব্লুমবার্গ, তার বয়স কত জানেন? 70 এবং 80 এর মধ্যে। এখনো উনি ওই অর্গানাইজেশনের হেড এবং চিফ এক্সিকিউটিভ। কয়টা বলবো? মাইক্রোসফট এখনো বিল গেটস চালায়, কারণ ওটা ওনার নিজের হাতের তৈরি। তো বাংলাদেশের যেসব বেজন্মারা বলে ডক্টর মোহাম্মদ ইউনূস রিজাইন করছে না গ্রামীণ ব্যাংক থেকে, ওদেরকে বলবো তোদের বাবা কতজন, তোদের বাবা কতজন? ডক্টর মোহাম্মদ ইউনূস এই মুহূর্তে সার্বিক যত পরিস্থিতি, ফেভারেবল অর আনফেভারেবল, for the sake of the reform, for the sake of the justice, for the sake of the existence of my motherland, Bangladesh. স্যার, কারো কাছে আপনার কোনো কিছু প্রুফ করার দরকার নাই।
কিন্তু আপনার গত 1 বছরের কর্ম, আপনার অবস্থান এবং আপনার লেগেসিকে ধরে রাখার জন্য এই মুহূর্তে ইউ হ্যাভ জাস্ট ওয়ান অপশন, অ্যান্ড দ্যাট অপশন ইজ রেফারেন্ডাম। আপনি বলবেন টু লেট, আমি বলবো না, ইটস নট টু লেট। ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি যদি বলেন আমি বর্তমান সংবিধানকে এক্সিস্ট রাখতে পারি না, যদি রাখি দেয়ার ইজ এ প্রবলেম। এটা আমার ইন্টারপ্রিটেশন না, যারা লিগ্যাল এক্সপার্ট তাদেরকে ডাকেন। স্যার, আমি আপনার শুভাকাঙ্ক্ষী এবং আমি আপনার প্রথম শুভাকাঙ্ক্ষী যে খুব গর্বের সাথে স্টেট ডিপার্টমেন্টে আমি বলতে সক্ষম হয়েছিলাম আপনি একমাত্র ব্যক্তি যে দেশের হাল ধরতে পারেন। আপনাকে আমি কথাটাকে আবার শোনাই, আমি কেন আপনাকে সাপোর্ট করেছিলাম। Okay, Matt, last thing I would like to discuss. Secretary Blinken, he is visiting South Asia. He is concerned, he is very much showing solidarity with the people of South Asia, and that is really very good thing for the Asian people. Now, to protect America's national interest in Bangladesh, people views if there is a caretaker government under the leadership of Dr. Mohammed Yunus with the strong ties with US government and European Union, Bangladeshi people may have their right back to cast their vote, and they would like to see the peaceful society in the country. I know America is aware and concerned, but awareness and concern did not stop. Thousands of people are getting killed, thousands are getting disappearing from their house. Is there anything else that people can expect from America? So we will continue to make our concerns clear, and we will continue to speak with our partners in the international community about concerns that we have. But when it comes to, it's not so much the premises of your question, but is somewhat a point that you raised, as opposed to alternative leadership in Bangladesh, that ultimately is a question for the Bangladeshi people, not the United States of America. স্যার, ওই দিন আমি যে কথা বলেছিলাম, স্টিল আই স্টুড বাই মাই রিকমেন্ডেশন। আপনাকে আমি ভালোবাসি, আপনি পিতৃতুল্য। আপনি আমাদের জাতির সামনে আল্লাহর পরে একজন ব্যক্তি, যে মানুষ আপনাকে সরকার প্রধান হিসাবে দেখতে চেয়েছে। দেশের মানুষ আপনার কাছ থেকে আশা করেছে যে প্রত্যেকটা ন্যায় জায়গায় ন্যায় বিচার পাবে। আমি জানি স্যার, দেশের বেজন্মারা আপনাকে সাপোর্ট করবে না, আমি জানি মীর জাফররা আপনাকে সাপোর্ট করবে না, কিন্তু স্যার জনগণ আপনাকে সাপোর্ট করবে। স্যার, জনগণের সাপোর্টকে মূল্যায়ন করার জন্য একটা মাত্র অপশন আপনার হাতে অবশিষ্ট আছে, সেটা হচ্ছে রেফারেন্ডাম। আপনার কোনো কমিশন কাজ হবে না, কারণ প্রত্যেকটা কমিশন ইজ ম্যানিপুলেটেড বাই সেনাপ্রধান মীর জাফর। প্রত্যেকটা কমিশন হ্যাজ বিন ম্যানিপুলেটেড বাই মিসক্রিয়েন্ট ফ্রম ইন্ডিয়া। দেয়ারফর এই মুহূর্তে আপনার কাছ থেকে আর কিছু পাওয়ার নাই স্যার। ব্যক্তি আমি জেকব মিল্টন কোনো কিছু ওই দেশটা থেকে পাওয়ার নাই, আদার দেন ওই দেশের প্রত্যেকটা জনগণের কাছ থেকে দোয়া ছাড়া আমি জেকব মিল্টনের আর কোনো এক্সপেকটেশন নাই। আমি শুধু একটা জিনিস দেখতে চাই, আমার মাতৃভূমি বাংলাদেশ অন্য 10টা উন্নত দেশের মতো মাথা উঁচু করে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পৃথিবীর শেষ দিন পর্যন্ত দাঁড়িয়ে থাকে, এবং আমার দেশের 17 থেকে 20 কোটি মানুষ যেন সম্পূর্ণরূপে নাগরিক অধিকার ভোগ করে। সেখানে যেন কোনো চাঁদাবাজ না থাকে, সেখানে যেন কোনো র না থাকে, সেখানে যেন অন্য কোনো দেশের কোনো দালাল শ্রেণী না থাকে। স্যার, একটা সুযোগ দেন, আমি বলতে চাই ডক্টর মোহাম্মদ ইউনূস জিন্দাবাদ। দর্শকবৃন্দ, এই ছিল আমাদের শো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।